স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে খবরের বিস্তারিত। শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে রবিবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার মামলায় পলাতক আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে সরকার। এ লক্ষ্যে শিগগিরই জারি করা হবে রেড অ্যালার্ট। তার প্রতিক্রিয়ার অংশ হিসেবেই চিফ প্রসিকিউটর এই চিঠি পাঠিয়েছেন পুলিশ মহাপরিদর্শককে। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ, বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বলেন, ভুল ত্রুটি আছে, কিন্তু ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন না। একই সাথে বিশ্বব্যাংক থেকে পাওয়া টাকার সঠিক ব্যবহারের তাগিদ দেন তিনি। সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর সদস্যভুক্ত শহীদ ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের শুধু স্মরণে রাখা নয়, দেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের পরিবার সহ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর সদস্যভুক্ত 7 জন শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা প্রদান করেছে সরকারের আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সংস্থাটি। এছাড়া প্রতিষ্ঠানটির সদস্যভুক্ত গুরুতর আহত 16 জন সদস্যকে 1 লাখ টাকা এবং 33 জন আহত সদস্যকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। আমরা একটা কঠিন সময় থেকে পার হচ্ছি, সবাই কঠিন দায়িত্ব আমাদের কাছে পড়েছে। আমরা ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটি বিশালভাবে আপনারা এসে করবেন না, ম্যাগনিফাই করবেন না। এটা আছে ভুল ত্রুটি, আমরা শুধু করবো, বাট প্রোঅ্যাক্টিভ ভাবে যদি ভুল ত্রুটি আপনারা জানান, আমরা সংশোধন করবো। এই জীবের কার্যক্রমের চেষ্টা করতে থাকতে পারে। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হচ্ছে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে। আর 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুকে। সকালে শম্ভুকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শম্ভু তার নির্বাচনী এলাকায় বিরোধী দলের রাজনীতিবিদদের নানাভাবে অত্যাচার করেছেন, পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছেন। তবে শম্ভুর আইনজীবী তাকে নির্দোষ দাবি করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় যিনি এজাহারভুক্ত আসামি জনাব আমির হোসেন আমু তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। আরেকজন আসামি ধীরেন্দ্রনাথ শম্ভু বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। এই মামলার না তিনি ওই জায়গাটাতে অবস্থান করেছে, আপনি ঘটনাস্থলে তিনি ছিলেন না এবং এই মামলার সাথে সম্পৃক্ত কোনো বিষয়বস্তুর সাথে তিনি ছিলেন না। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইতিহাসে যার যতটুকু অবদান তা বিএনপি স্মরণ করতে চায়। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী আরও জানান, খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেন। জনগণের জন্য কাজ করতে বেশি দিন সময় প্রয়োজন নেই বলেও মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র পরিচালনায় দরকার অন্তর্গত তাগিদ। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছে ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মুশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে।
আজারবাইজানের রাজধানী বাকুতে সোমবার থেকে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। সেখানে রয়েছেন সহকর্মী ইসরাত জাহান উর্মি, সরাসরি যুক্ত হব তার সাথে। উর্মি, কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি তিনি কি বললেন এবং জলবায়ু সম্মেলনে আসলে তিনি কোন কোন দিকে গুরুত্ব আরোপ করেছেন সেটিও জানাবেন। শোনাব, ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক বক্তব্য কিন্তু এখনো হয়নি। তিনি কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন এবং কিন্তু তার বক্তব্য আমরা পেয়েছি। সেটি উপরে যদি শফিকুল আলম, তার প্রেস সেক্রেটারি যিনি, তিনি আসলে আমাদেরকে বলছিলেন যে আসলে তার বক্তব্য তিনি কি বিষয় আসলে তুলে ধরবেন। অনেকগুলো মিটিং রয়েছে, তার অনেকগুলো বক্তব্য রয়েছে। আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি আরো পরে হবার কথা রয়েছে, তবে তার অনেকগুলো মিটিং এর মধ্যে হয়ে গেছে। তো তিনি আসলে যেটি বলছেন যে বেশ কয়েকটি বিষয়, শুধুমাত্র বাংলাদেশ কত টাকা চাইবে সেই বিষয়টি নিয়ে মূলত আসলে সাউথ গ্লোবাল, তিনি বলছেন যে পুরো এই সাউথ এশিয়ার যে দেশগুলো রয়েছে তারাও একইভাবে কিন্তু ক্লাইমেট ওয়ার্নার, ফলে তারা সকলে মিলে আসলে একটা তহবিল চাইবে এবং সেই যে 100 কোটি টাকার 100 কোটি বিলিয়ন ডলারের যে তহবিল, সেটা কিন্তু এখন আর নেই। ইতিমধ্যে সেটি $1 ট্রিলিয়ন কথা বলা হচ্ছে, কারণ দিন অনেক পার হয়ে গেছে এবং আমরা আরো বেশি ভালনারেবল হয়েছি। তিনি বলছিলেন যে ফাইনাল ডিক্লারেশনে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করবেন যে বিশ্ব নেতাদের সমস্ত বৈঠক শেষ হবার পরে যেই ফাইনাল ডিক্লারেশন আসে সেখানে যেন বাংলাদেশের কথা থাকে, বাংলাদেশের ভয়েস থাকে, বাংলাদেশের সমস্যাগুলো যেন উঠে আসে খুব ভালো মতো, সেই বিষয়টা নিয়ে আসলে কাজ করবেন বা বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। কারণ যেটি শফিকুল আলম আমাদেরকে ব্রিফিং এ জানালেন যে আমরা সবসময় কপে আসি, এটা এক ধরনের আসা যাওয়ার মধ্যে এক ধরনের রুটিন একটা কাজের মতো হয়ে যায়, শেষ পর্যন্ত আর কিছু হয় না। কিন্তু যে ফাইনাল ডিক্লারেশনটা আসবে সেখানে যেন বাংলাদেশের যে ভালনারেবিলিটি, বাংলাদেশের যেই ক্ষতিগ্রস্ত আমরা যতখানি, সেই বিষয়টি যেন পরিষ্কার ভাবে থাকে এবং গুরুত্বের সঙ্গে আসে, সেই বিষয়টি নিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন। সহকর্মী ইসরাত জাহান উর্মি আমাদের জানাচ্ছিলেন বাকু থেকে COP29 এর শেষ খবর। এ পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিশ্ব সভ্যতাকে হুমকির মুখে ফেলেছে। জলবায়ু সম্মেলনে পরিবেশ নিরাপত্তায় নতুন জীবনধারায় গুরুত্ব আরোপ করে এই কথা বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে রক্ষায় পরিবেশ নিরাপত্তায় নতুন জীবনধারায় গুরুত্ব আরোপও করেন তিনি। সকালে আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে কর্মপরিকল্পনা বৈঠকে অংশ নিয়ে তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দিতে যেসব কাজ হচ্ছে তা বন্ধ করে বুদ্ধিবৃত্তি, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করে শক্তিশালী সভ্যতা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। টিকে থাকতে হলে সুষ্ঠু সংস্কৃতি গড়ে তুলতে হবে। শূন্য বর্জ্য, শূন্য কার্বনের সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে। COP29 এর মূল হচ্ছে যে এটা একটা ফিনান্স কপ বলা হচ্ছে, মানে আসলে কম্পেনসেশনটা কিভাবে হবে, বা একটা আমরা যারা গ্লোবাল সাউথে আছি কিভাবে আমরা আমাদের ডিমান্ডটা পেশ করবো, বা আমরা আমাদের ডিমান্ডটা মানে পেতে পারি, মানে আমরা যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি, সেটার উপরে প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে আবেদন শুরু হয়েছে। বেলা 11টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। 12 নভেম্বর থেকে 30 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত করা যাবে আবেদন। এবছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই ফি দিতে হবে। 12 ডিসেম্বর লটারি শেষে আগামী 17 ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় অপেক্ষমান তালিকার ভর্তি চলবে 26 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। 22 দিনের নিষেধাজ্ঞার পর সাগরে ধরা পড়ছে ইলিশ সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। প্রতিদিন গভীর সাগর থেকে ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরছেন পটুয়াখালীর জেলেরা। এতে নিষেধাজ্ঞার সময়ের লোকসান কাটিয়ে উঠতে পারছেন তারা। একই সাথে বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটছে তাদের মুখে। শোধ করছেন মহাজন আর এনজিও থেকে নেওয়া ঋণ।
আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। টাইগারদের টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে উঠে এসেছে আফগানরা, আর 9 নম্বরে নেমে গেছে শান্ত মিরাজরা। সিরিজ শুরুর আগে 86 পয়েন্ট ছিল বাংলাদেশের আর আফগানদের 84। 3 ম্যাচের সিরিজটি 2-1 ব্যবধানে জয়ের পর আফগানদের পয়েন্ট এখন 85, বাংলাদেশেরও 85, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজমুলরা এখন 9 নম্বরে। অথচ এবছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে টানা 3টি সিরিজ জয়ে বাংলাদেশকে টপকে গেছেন তারা। পরিবর্তন আসেনি র্যাঙ্কিং এর ওপরের দিকে, আর শীর্ষস্থান ধরে রেখেছে এখনো ভারত। আর সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।